সকাল সকাল ঘুম থেকে উঠে তিতিকা কিচেনে গিয়ে খাবার বানাতে ব্যস্ত হয়ে যায়। তার কিছুক্ষণ পরে আদির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাহিরে আসে। সকাল সকাল তিতিকাকে রুমে না পেয়ে কিছুটা হতাশ হয়েছে। নিশ্চিত এদিক সেদিক গিয়ে নিজে হতে পাকনামি করে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। যথারীতি আদির এসে দেখলো তিতিকা সত্যি সত্যি ব্রেকফাস্ট তৈরির প্রস্তুতি নিচ্ছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে গুজে প্রচন্ড গাম্ভীর্যের সাথে চপিং বোর্ডে ছুরি দিয়ে সবজি কাটছে, কিন্তু ভাবভঙ্গি এমন যেন এটা দিয়ে কাজ করতে সে বেশ বিরক্ত। আদির ভারী শ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। কারো উপস্থিতি টের পেয়ে তিতিকার সামনে মুখ তুলে তাকিয়ে বলল, আপনি উঠে গিয়েছেন? গুড মর্নিং। গুড মর্নিং। তিতিকা মিষ্টি এসে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। অন্যদিকে আদি নির্বিকারে তিতিকার পেছনে এসে দাঁড়ায়। তিতিকা তার কাজে মগ্ন থাকা অবস্থাতেই নিজের উদরে শক্তপোক্ত হাতের অস্তিত্ব টের পায়। নিমেষে এসে চমকে ওঠে। হাত দুটো থেমে যায়। তার পিঠের সাথে আদিরের শক্তপোক্ত বক্ষদেশ ঠেকে রয়েছে। তিতিকে মুখ ফিরিয়ে নিয়ে আর চোখে আদিরকে দেখে। আদিরের ভাবভঙ্গি একদমই স্বাভাবিক। এসব কি? কি? প্রশ্নের উত্তরে উল্টো প্রশ্ন। তিতিকা ঠোঁটে ঠোঁট চেপে চুপচাপ থাকে। পরক্ষণে পেট হতে আদিরের হাত সরানোর চেষ্টা করতেই আদির উল্টো তার শাড়ির বাজ গলিয়ে আরো শক্তভাবে কোমর পেঁচিয়ে নিজের সাথে আঁকড়ে ধরে। তিতিকা অজান্তে আচমকা কেঁপে ওঠে। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে যায়। তিতিকা দাঁতে দাঁত চেপে তীব্র অস্বস্তিতে আওড়ায়। এবার একটু বেশিই হচ্ছে না? হোক না বেশি, তুমি তোমার কাজ করো। আমি কি নিষেধ করেছি? ইয়াস ঘুম থেকে উঠেছে? না, এখনো ওঠেনি। তিতিকার কিছু বলার মতো খুঁজে পায় না। অন্যদিকে আদির পুনরায় নিজ হতে তার উদ্দেশ্য বলল, তুমি গিয়ে চুপচাপ বসে থাকো, ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। কেন? আমার রান্না ভালো লাগে না? বিষয়টা তা নয়। এসব দিয়ে তোমার সবজি কাটতে অসুবিধা হচ্ছে। তিতিকা মাথা নুয়ে সবজিগুলোর দিকে তাকায়। এসব ছুরি বোর্ডে কাটাকাটি করার অভ্যাস তার নেই। তবে এতটাও অসুবিধা হচ্ছে না যেভাবে আদির বলছে। এরই মধ্যে আদির পিছন হতে তার হাত দুটো বাড়িয়ে তিতিকার হাতে হাত মিলিয়ে সবজি কাটতে লাগলো। তিতিকার বুঝতে বাকি নেই এই লোক এইসব কাজেও বাহানা খুঁজতে এসেছে। যথাক্রমে সে বেশ কড়া স্বরেই বলে উঠল, আপনি এখান থেকে চলে যান, তাহলেই হবে। আদির খানিকটা ভাবনা চিন্তা করে নির্বিকার স্বরে বলল, চুমু দেবে? প্রমিস করছি, একটা চুমুতে আধ ঘন্টার জন্য তোমার থেকে দূরে সরে থাকবো। সেই তিতিকা বিষম খেয়ে ওঠে। এত স্বাভাবিক ভঙ্গিতে এসব কথা কেউ কিভাবে বলে? তিতিকে কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে নিজেকে তটস্থ করে ওভাবে সবজি কাটার চেষ্টা করে। কিন্তু আদির যেন পরিকল্পনা নিয়েই এসেছে, তাকে বেশি বেশি বিরক্ত করবে। যথারীতি পুনরায় দুহাতে তিতিকার কোমর পেঁচিয়ে তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালটা পেছন হতে তিতিকার ঘাড় গলায় আচমকা ঘুষে দেয়। নিমেষে তিতিকা চমকে সংকীর্ণতায় কুঁকড়ে যায়। চোখ মুখ খিচে ছুরিটা শক্ত হাতে চেপে ধরে এবং হাত তার আপনা আপনি আদিরকে আক্রমণ করার জন্য উঠে যায়। মেরে ফেলবো একদম। আদির এতে নির্বিকার রইল। আচমকা ইয়াসের কণ্ঠস্বরে দুজনেই চমকে উঠে দূরে সরে যায়। তোমরা কি চাকু দিয়ে মারামারি করছো? গুম গুম চোখে হেলে দুলে দাঁড়িয়ে থাকা ইয়াসের এহেন কথা শুনে তিতিকে বেশ ইতস্ত ভঙ্গিতে বলল, মারামারি নয়, আমরা তো বড় হয়েছে, মারামারি করব কেন? আমরা সবজি কাটছিলাম। তিতিকে এই বলে আদিরের দিকে আর চোখে বড় বড় করে তাকায়। আদির তাতে ন্যূনতম ভ্রুক্ষেপ না করে পুনরায় তিতিকার কাছ ঘেঁষে দাঁড়ায় এবং নির্বিকারে স্বাভাবিক স্বরে বলল, বাড়ি ঘুম ভালো হয়েছে? ইয়াস কোনো জবাব দেয় না। আদিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হালকা মাথা ঝাঁকিয়ে বলে, এই বলে এসে নিজের মতো চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। এদিকে তার ভাবভঙ্গিতে আদিসহ তিতিকেও কপালখানি কুঁচকে যায়। ইয়াসকে হঠাৎ এত মনমরা কেন দেখাচ্ছে? তারা দুজন একে অন্যের দিকে চাওয়াচাই করে। আদির এবার ইয়াসের দিকে এগিয়ে যায় এবং তার পাশ ঘেঁষে বসে উৎসুক কণ্ঠে আওড়ায়, তোমার কি মন খারাপ? মাম্মামকে মিস করছো? ইয়াস নিষ্ফল চাহনিতে তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না, তবে কিছুই না, আমার অনেক ঘুম পাচ্ছে। তার এহেন কথায় আদির নিঃশব্দে হেসে বলল, ও তাহলে এই ব্যাপার। তবে এত দ্রুত ঘুম থেকে কেন উঠেছ?
মিসেস রসগোল্লা আমার টিচার, আর সে আমাকে বলেছিল সকাল সকাল ঘুম থেকে ভালো বাচ্চারা ওঠে, তাই আমিও উঠেছি। ইয়াসের কথাবার্তার ভঙ্গি আদিরের কাছে কিছুটা অদ্ভুত লাগলো, যেন মনে হচ্ছে ইচ্ছে করে জোরপূর্বক সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু এর যথাযথ কারণ খুঁজে না পেয়ে আদির বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। আর যেহেতু উঠেই পড়েছ, তবে ফ্রেশ হয়ে আসো। মিসেস তেতোকা আজ রান্না করছে, আশা করি তার রান্না তোমার ভালো লাগবে। ইয়াস তিতিকার দিকে এক পলক তাকিয়ে পরক্ষণে মৃদু হেসে রুমের দিকে চলে যায়। অন্যদিকে তিতিকাও বুঝতে পারি কিছু একটা ঘাবলা তো রয়েছে। হয়তো গতকাল আবরারকে দেখেই তার এমন পরিবর্তন, নয়তো ইয়াসের মতো ছেলে এত চুপচাপ থাকার কথা নয়। তিনজনে মিলে খেতে বসেছে। তিতিকি ইয়াসকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। অন্যদিকে আদির আর চোখে দুজনে নির্বিকারে তাকিয়ে দেখছে। খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে আদির দুজনের উদ্দেশ্যে বেশ গাম্ভীর্যের সহিত হাওড়ায়, তোমাদের হাবভাব দেখে তো মনে হচ্ছে না আজ আর দুজনে স্কুল ভার্সিটিতে যাবে। এহেন কথায় দুজনে আদিরের দিকে মুখ তুলে তাকায়। ইয়েস কিছু না বললেও তিতিকা খানিক ইতস্ত ভঙ্গিতে বলল, আজ তো ইয়াস আছে, আগামীকাল থেকে যাব। আদির দুজনকে আবারও এক পলক দেখে নিয়ে বলল, দুজনে ভালোই ফাঁকিবাজ হয়ে গিয়েছো। যাই হোক, আজ কিন্তু অফিসে যেতে হবে। কিন্তু ইয়াস, ওকে কি তবে বাড়িতে? না, বাড়িতে না হয় পরে যাবে, আর অফিসে আজ আমাদের সাথেই যাক। আদিরের এহেন কথাতে তিতিকা বেশ খুশি হলেও ইয়াসের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এবারও দুজনে তার নিস্তব্ধতার কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। তিনজনে একসাথে গাড়ি করে অফিসে এসেছে, তবে আদির আগেই ভিতরে চলে গেলেও তিতিকা আর ইয়াস ধীরে সুস্থে এগিয়ে যায়। দুজনে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে সোজা আদিরের কেবিনে চলে যায়। আজ দুপুরের শিফটের আগেই তারা চলে এসেছে। তবে তিতিকের কিছুটা অস্বস্তি হচ্ছে শাড়ি পরে আসায়। নিজেকে কেমন যেন অদ্ভুত লাগছে, অথচ বাস্তবেহীন সাদা ও হালকা আকাশি রঙের শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তবুও নিজেকে সামলে নিয়ে ইয়াসকে সাথে নিয়ে আদিরের কেবিনে প্রবেশ করে। আদির রফিক সাহেবকে ডেকে ইয়াসকে নিয়ে আশেপাশে ঘুরিয়ে আনতে বলে। রফিক ইয়াসকে নিয়ে কেবিন হতে বেরিয়ে যেতে তিতিকও বেরিয়ে আসার জন্য পা বাড়ায়, কিন্তু আচমকা আদির তাকে ডেকে বলে, তৃতি, এদিকে এসো। তিতিকা ভাবলো আদি হয়তো নতুন কোনো কাজ বুঝিয়ে দেবে, কিন্তু না, সে এমন কিছু না করে পুনরায় তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তিতিকে আদিরের কাছে এগিয়ে যেতে গাম্ভীর্যের সহিত বসে থাকা আদির আচমকা তার হাত টেনে নিয়ে নিজের উরুতে বসিয়ে দেয়। তিতিকে পড়ে যেতে নিয়েও আদিরকে দু হাতে শক্ত করে চেপে ধরে সামলায়। পরক্ষণেই আদিরের দিকে বিস্ময়ের চাহনিতে তাকিয়ে বলে, এসব কি শুরু করেছেন? অফিস এটা। আদির এক হাতে শক্ত করে তিতিকার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়, অন্য হাতে টেবিলের উপরে রাখা ফাইল নির্বিকারে চেক করতে করতে আওড়ায়, চুপচাপ বসে থাকো। এটা বাড়ি নাকি অফিস তা নিয়ে তোমায় ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমি এভাবে কি করে আবার পাগলামি করছেন আপনি? তুমি পাকনামি করো না, তাহলেই হবে। তিতিকে অস্বস্তি নিয়ে আশেপাশে তাকাচ্ছে। এই রুম হতে বাহিরের সবকিছু কিংবা সবাইকে দেখা গেলেও বাহিরের কেউ তো আর দেখতে পায় না, কিন্তু গ্লাসের বাহিরে থাকা লোকজনের দেখে তিতিকার গলা শুকিয়ে আসছে। যতই হোক, কেউ এসে এই অবস্থায় দেখে ফেললে কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। এরই মধ্যে আদির ফাইলটা পাশে সরিয়ে রেখে তিতিকার দিকে তাকায়। দুজনের ক্ষীণ দূরত্বে তিতিকা ঘাবড়ে রইল। আদির নিষ্ক্রিয় তার দিকে তাকিয়ে রয়। তিতিকার রেশমের ন্যায় একগুচ্ছ চুল তার বুকের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আদির বিশেষ কিছু বলার জন্য উদ্বেগ, তবে সে কিছু বলার পূর্বে আচমকা দরজাটায় খট করে শব্দ হয়। স্যার, আসবো? দরজাটা খুলো ছিল বিদায় যারা এই বলতে না বলতে আচমকা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে, তবে কয়েক পা এগিয়ে যেতেই আচমকা সে থমকে যায়। চোখ বড় বড় করে কিছুক্ষণ আদিরা তিতিকার দিকে তাকিয়ে থাকে। তিতিকে এই মুহূর্তে যারাকে দেখে সম্পূর্ণ হতভম্ব। অন্যদিকে আদির কিছুটা বিরক্ত হয়ে কিছু বলবে তার পূর্বে যারা নিজেকে তটস্থ করে বলে উঠল, সরি সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করার জন্য আই এম রিয়েলি সো সরি। আমি তো ফাইলগুলো, আচ্ছা আমি পরে আসি। এ বলে সে দ্রুত রুম থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে যায়। এদিকে তিতিকা চোখ মুখ তীব্র অস্বস্তিতে খিচে আদিরের দিকে তাকিয়ে বলে, কি করলেন এটা? এ বলে সে আদিরের কোল হতে উঠে বসতে নিলে আচমকা টুলে টান লাগে। আদির শার্টের বোতাম চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে লেগে রয়েছে। তিতিকা তা ছাড়িয়ে নেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করে। আদির এতে খানিক বিরক্ত হয়।
তিতিকের হাত চেপে ধরে এবং নিজে চুল ছাড়িয়ে দিতে দিতে বলো, তুমি এত কেন রিয়েক্ট করছো? আমি বুঝতে পারছি না। তুমি বউ আমার, এমন তো নয় যে আমি তোমার সাথে পরকীয়া করছি। পাগলের মতো কথা বলবে না। ওরা কি জানে না যে আমি আপনার বউ? তাহলে ভেবে দেখুন তো, এসব দেখে কি ভাববে? কিছুই না। আর কিছু ভাবলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাদ বাকি জানানোর বিষয়ে না হয় আমি জানিয়ে দেব। আশা করি তোমার আর কোনো সমস্যা নেই। তিতিকে হতাশ হয়ে চুপ করে যায়। এই লোক সবকিছু এত কিভাবে স্বাভাবিকভাবে নিতে পারে? যারা ঠোঁটের কোনায় তীর্যক হাসি চিকচিক করছে, যেন সে কোনো যুদ্ধ জয় করার মন্ত্র পেয়ে নিয়েছে। তার সন্দেহ যে বলছিল না, এটা এবার প্রমাণিত। এখন শুধু এসব নিয়ে অফিসের সবার সাথে জোরালোভাবে আলাপ আলোচনা করতে হবে। আপাতত সে বাদ বাকিদের অপেক্ষায় রয়েছে। আজ সকাল সকাল অফিসে না এলে কত বড় চিন্তা মিস হয়ে যেত। যারা রেহেন মন খুশি ভাবনার মাঝে আচমকা তার সামনে ইয়াস পরে, এখানে ইয়াসকে দেখে সে বেশ অবাক হয়। এই ছেলে এখানে কি করছে? একে তো পড়ানো ছেড়েই তো সে অফিসে জব শুরু করেছিল। এদিকে ইয়াস আপাতত চুপচাপ হয়ে তিতিকের কাছে এগিয়ে যাচ্ছে। অন্য কোনো সময় হলে তার আদির মামুর অফিসে আসতে পেরে সে অনেক বেশি খুশি হতো, কিন্তু বর্তমানে সে একটুও খুশি নয়। তার মনে সারাক্ষণ কথা বলতে থাকা ছেলেটাও ঘন্টার পর ঘন্টা চুপচাপ রয়ে যাচ্ছে। ইয়াস না তুমি? এখানে কি করছো? আচমকা চোখের সামনে যারাকে দেখে ইয়াসের কপাল খানিকটা কুঁচকে যায়। এনার কাছে তো আগে পড়েছে সে। ইনি তার সেই মেয়ে যাকে সে একটুও পছন্দ করতো না। তবু ইয়াস স্বাভাবিক থেকে বলল, হুম, আপনি মিস যারা, তাই না? হুম, কিন্তু তুমি এখানে কার সাথে এসেছো? যারার সাথে কথা বলাতে ইয়াসের ভালো লাগছে না। আবার যারার এত কৌতূহলী চাহনিতেও সে কিছুটা অবাক হয়। তবুও স্বাভাবিক স্বরে বলল, মামুর সাথে এসেছি। মামু? তোমার মামু আবার কে? এখানে তো কোনো এমপ্লয়ীদের রিলেটিভদের আসার পারমিশন নেই। আমি তো এত কিছু জানি না। এটা মামুর অফিস, তাই মামুই আমাকে নিয়ে এসেছে। এই বলে ইয়াস চলে যেতে নেয়, তবে যারা পুনরায় তাকে থামায়। সে এখনো বুঝতে পারেনি সাদতে কার কথা বলছো। তোমার মামুর নাম কি? আদিল রায়ন চৌধুরী। ওই যে, ওটা মামুর রুম। সে এখানকার বস। নিমিষে যেন যারা আকাশ হতে পড়লো। মানে কি, এই ভম্বলটার মামাই তাদের এআর স্যার? সিরিয়াসলি? বাচ্চাদের সম্পর্কে এমন চিন্তা ভাবনা রাখা, যারার জন্য নতুন কিছু নেই। স্বভাবগত কারণে এসব তার ব্যক্তিত্বের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। তবে এবার তাকে আরো বেশি চমকে দেওয়ার জন্য আচমকা তিতিকে ইয়াসকে খুঁজতে খুঁজতে তাদের দিকে এগিয়ে আসে এবং ইয়াসকে পেয়ে গেলেও তার পাশে যারাকে দেখে সে খুব বেশি খুশি হয় না। উল্টো কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়ে ইয়াসকে ডেকে নিয়ে চলে যেতে নেয়। ইয়াস, চলো, তোমার মামা তোমাকে ডাকছে। যারা দুজনকে বাধা না দিলেও আচমকায় তার একটা বিষয় মনে পড়লো। এই ইয়াসের টিউশনিটা ছেড়ে দিয়ে সেই তো তিতিকাকে টিউশনিটা দিয়েছিল। সিরিয়াসলি? সেই মেয়ের এত বড় উপকার করেছে, তাও নিজের সর্বনাশ করে? যারা দুজনের যাওয়ার পথে আচমকা এগিয়ে গিয়ে তাদের থামায় এবং তিতিকার উদ্দেশ্যে বলে, তিতিকা, তোমার সাথে কিছু কথা বলতে পারি? তিতিকে কিছু না বললেও যারা তাকে এক নজরে পরখ করে নেয় এবং পরক্ষণে কিছুটা সংকোচের সাথে আওড়ায়, একটু পার্সোনাল আর কি, সময় হবে? তিতিকে বুঝতে পারছে না কি করবে। নিশ্চিত উল্টো পাল্টা কিছু বলার জন্যই তাকে থামিয়েছে। তিতিকা নিজেকে স্বাভাবিক রেখে বলল, বলুন। যারা একবার ইয়াসও তিতিকাকে দেখে নিয়ে তির্যক হেসে বলল, কনগ্রাচুলেশন, আই থিঙ্ক তুমি সফল হয়েছ। নিমিষে তিতিকার কপাল কিছুটা কুঁচকে যায়। নিশ্চিত এই মেয়ে অন্য কিছু বলার জন্য নিষ্পিস করছে, তাই তার এত বনিতা। কিন্তু তিতিকা তার কোনো কিছুই শুনতে রাজি নয়। ধন্যবাদ, আমরা তবে আসি। এ বলেই দুজনে যাওয়ার জন্য পা বাড়ায়। একই সাথে যারা তাদের থামানোর উদ্বেগ প্রকাশ করে, কিন্তু এরই মধ্যে পাশ হতে আদির এসে আচমকা ইয়াস আর তিতিকার উদ্দেশ্য বলে, ইয়াস, তোমার মাম্মার ফোন করেছিল, বাড়িতে যেতে হবে। তুমি কি এখন যাবে নাকি? ইয়াস আদিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিষ্প্রয় আওড়ায়, বাবা দাদিমা চলে গিয়েছে? নিমিষে আদির আর তার তিতিকা দুজনই স্তব্ধ হয়ে যায়। তবে আদির পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, না, তোমার বাবা চলে গিয়েছে, কিন্তু তোমার দাদিমা এখনো আছেন। তুমি কি যাবে? ইয়াস শান্তভাবে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অন্যদিকে আদির আর কথা না বাড়িয়ে আচমকা ইয়াসকে কোলে তুলে নেয় এবং আচমকা তিতিকার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল, তিতি, তুমিও চলো, ফুফি তোমাকেও যেতে বলেছে।
এ বলে সে নির্বিকার ভঙ্গিতে লিফটের দিকে এগিয়ে যেতে পা বাড়ায়, কিন্তু আশেপাশের কয়েকজন সহ যারাও বেশ অবাক চাহনিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এতদিন গোপনে এসব করতো, আর এখন সবার সামনে। যারা বিস্ময়ে কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারল না। তিতিকা স্তব্ধ হয়ে শুধু আদিরের পায়ের সাথে পা মেলাচ্ছে। এরই মধ্যে আবার আদির নিজে আচমকা থেমে যায় এবং পাশে ফিরে যারার দিকে তাকিয়ে বলে, মিস যারা, আপনি যা দেখেছেন তা টেনে হিঁচড়ে বড় করার কোনো প্রয়োজন নেই। উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সো দ্যাটস নর্মাল। আই হোপ এবার আপনি নিজের কাজগুলোতে যথাযথভাবে মনোযোগ দিতে পারবেন, নয়তো আপনাকে কাজের চেয়ে বেশি আননেসেসারি গসিপ করতেই বেশি দেখা যায়। আদির সম্পূর্ণ হাসি মুখে এহেন কথা বলে শেষ করলো, যারার বিস্ময় যেন এখনো কাটেনি। সব ছাড়িয়ে মাথায় শুধু একটাই ঘুরছে যে এই মুহূর্তে আদির এটা কি বলল। তারা হাজব্যান্ড ওয়াইফ। যারা ফেল করে তিতিকার নুইয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে তাদের কথাবার্তা আশেপাশের কয়েকজনও শুনে ফেলেছে। যথারীতি আদির কি যেন ভেবে এবার সবার উদ্দেশ্যে জোর গলায় বলল, অ্যাটেনশন এভরিওয়ান, I would like to share a personal announcement with all of you. আপনারা যাকে মিস তিতিকা তালুকদার হিসেবে চেনেন, তার আরও একটা বিশেষ পরিচয় হলো তিনি আমার স্ত্রী মিসেস তিতিকা রায়ান চৌধুরী। কিন্তু আমাদের বিয়েটা পারিবারিকভাবে খুব ছোট পরিসরে হয়েছে বিদায় সকলকে এই বিষয়টা জানানো সম্ভব হয়নি। বাট অ্যাজ ইউর বস, এই স্মল বাট স্পেশাল সেলিব্রেশন উইল বি অ্যারেঞ্জড সুন ফর এভরিওয়ান টু সেলিব্রেট টুগেদার। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।